যাদের ভরসায় দিদিমণির রাজনীতির দোকানটা এখনো খুঁড়িয়ে খুঁড়িয়ে হলেও চলছে, ঝাঁপ যে একেবারে বন্ধ হয়ে যায়নি, তারা যে এইভাবে ছড়াবে খোদ দিদিমণিও বোধহয় সেটা এক্সপেক্ট করেননি। ফলে মটকে গেছে গরম হয়ে, দিলেন চূড়ান্ত চমক ধমক। আর তাতে হলো হিতে বিপরীত। তাদের বউয়েরা আজকে এমন এক লোক হাসানো কাণ্ড করলেন যে এরপরে তাদের যে ন্যূনতম সম্মানটুকুও ছিল, সেইটুকুনিও কি আর বজায় থাকবে? এই প্রশ্ন সেই মহলেই উঠে গেছে। ফলে সব মিলিয়ে দিদিমণির দিনটা আজকে মোটেই ভালো গেল না, সেটা বলে দেওয়া যেতেই পারে। আপনারা জানেন যে এই রাজ্যের শাসক দল যতই দেখাক তারা বিশাল একটা সংগঠন নিয়ে চলছে, অনেক কিছু করছে, কাতারে কাতারে মানুষ শুধু এই রাজ্যের শাসক দলকেই সমর্থন করে। আসলে ঢুঢুকানা বাং। বিরোধীরা মাঝে মাঝেই যে দাবিটা করে থাকেন সেটা হচ্ছে যে এই রাজ্যে যদি পুলিশ এবং প্রশাসন, এদের এই দলদাসগিরি শুধু বন্ধ হয়ে যায় না, এরা যদি নিউট্রাল হয়ে যায়, তাহলেই এই শাসক দলের ঝাঁপ যে কোনো দিন যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যাবে। এবং এই কথাটার মধ্যে অতিরিক্ত কিছু নেই, আমরা নিজেরাই সেটা দেখেছি। পুলিশের ভূমিকা এখানে এমন নির্লজ্জ দলদাসের মতো হয়ে যায় যে হাইকোর্টে গিয়ে বারবার বারবার আইনের থাপ্পড় খেতে হয়। তারপরও এরা নির্লজ্জ দলদাসের ভূমিকাই পালন করে। কিন্তু সেইটা করতে গিয়ে আখেরে এরা যে শাসক দলকেই ডোবাচ্ছে, সেই জ্ঞানচক্ষু বোধহয় আজকে মাননীয়ার উন্মোলিত হলো। কেন বলছি? সিএম মমতা ব্যানার্জি কেন এত নেতা খুন হচ্ছেন, আইবি কেন আগে থেকে খবর পাচ্ছে না, পুলিশের উপর ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী একটা বৈঠক করেছেন সব পুলিশদের নিয়ে মানে সমস্ত পুলিশ কর্মী নয়, একদম পুলিশের টপ মাথা যারা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং করেছেন। আর সেখানে হেভি খেপে গেছেন। কেননা আমরা যদি দেখি গত 1 মাস, সেই 1 মাস সময়ের মধ্যেই অন্তত 10 জন তৃণমূলের লোকাল লেভেলের যারা নেতা টেতা আছেন তারা খুন হয়েছেন। মানে তৃণমূল নেতা খুন হচ্ছেন, এটা তো নিত্য নৈমিত্তিক লেগেই আছে, কিন্তু এখন যেন সিজন এসে গেছে, যে যাকে পাচ্ছে টপকে দিচ্ছে। আর ম্যাক্সিমাম কেসেই হয় পুলিশ ধরতে পারছে না, আর যাদেরকে ধরছে দেখা যাচ্ছে তারা তৃণমূলই করে। মানে মানুষের উন্নয়ন করার জন্য এদের এতটাই মরিয়া চেষ্টা যে নিজের দলের যে লোক উন্নয়ন করছে তাকেই উন্নয়ন করে টপকে দিচ্ছে, ওই রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নের মতো। এবং আমরা যে হেডলাইনটা দেখতে পাচ্ছি মিডিয়াতে, টিভিতে, প্রিন্ট মিডিয়াতে, সেটা হচ্ছে মরছে তৃণমূল, মারছে তৃণমূল। আর এই ব্যাপারে সব বিজেপির চক্রান্ত, সব সিপিএম এর চক্রান্ত, ওই সব বলারও জায়গা থাকছে না। ফলে মহা ফাঁপড়ে পড়ে গেছে। এর কি ব্যাখ্যা দেবেন সেটাও বুঝতে পারছেন না। বলছে ওই দু একটা দুষ্টুপনা করে ফেলছে, কিন্তু তাতে কি ভোলবার? তাতে সাধারণ মানুষের কথা হচ্ছে যে বেটা, পুলিশ যদি তৃণমূল কংগ্রেসের নেতাদেরই সুরক্ষিত না রাখতে পারে, সাধারণ মানুষকে কি রাখবে? আর এই পুলিশকে হাত পা বাঁধা অবস্থায় এই রকম রেখে দিয়েছে, অকর্মণ্য অপদার্থ যে হয়ে গেছে, তার এক এবং একমাত্র কারণ শাসক দল রাজনীতিকরণ করে দিয়েছে পুলিশের। কেননা পুলিশ যে শান্তি সুরক্ষা এসব বজায় রাখার গাল ভরা শব্দ, সেসব ভুলে গিয়ে এখন খালি পায়ে গিয়ে মুখ্যমন্ত্রী বাড়ির কালী পুজোয় খিচুড়ি বিতরণ করে, সেই ছবি আমরা দেখেছি। মুখ্যমন্ত্রী বা তার ভাইপো কোথাও গেলে কাতারে কাতারে পুলিশ রাস্তার দুদিকে শুধু দড়ি ধরে দাঁড়িয়ে থাকে, সাধারণ মানুষের জীবনকে ব্যতিব্যস্ত করে। এর বাইরে কাজ নেই। আর এর বাইরে কাজ বলতে সাধারণ মানুষ মুখ খুললে, সোশ্যাল মিডিয়া খুললেই বুঝতে পারবেন পুলিশ এখন ঠিক কি কাজটা করে। ফান্ড ম্যানেজার বলছেন কেউ কেউ, কেন বলছেন সেটা সোশ্যাল মিডিয়া খুললেই বোঝা যাবে। তো সেই পুলিশদের নিয়ে আজকে বৈঠক করেছিলেন, এবং সেখানে আমি কিছুটা অংশ আপনাদের পড়ে শোনাচ্ছি। মমতার সাফ কথা, থানার ভূমিকা ভালো করে দেখতে হবে। আইবি কেন আগে থেকে খবর পাচ্ছে না, প্রশ্ন মমতার। এরপরই রীতিমতো ক্ষোভের সুরে বলেন, দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না, সেটা করলে হবে না। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত ছিলেন জেলা শাসক এবং বিভিন্ন জেলার এসপি থেকে শুরু করে কমিশনারেটের সিপিরা। তাহলে এমন একটা বৈঠক যেখানে পুলিশের একদম উপর মহলের কর্তারা রয়েছে, জেলা শাসক রয়েছে, এবং সেখানে মুখ্যমন্ত্রী বলছে দায়িত্ব নিয়ে বসে থাকলাম, কাজ করলাম না, সেটা করলে হবে না। তাহলে এবার প্রশ্নটা হচ্ছে যে রাজ্যের পুলিশ মন্ত্রী বুঝতে পারছে যাদেরকে তিনি দায়িত্ব দিয়েছেন তারা অকর্মণ্য অপদার্থ, তারা চুপচাপ বসে থাকছে, কোনো কাজ করছে না, তারপরও তিনি তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছেন না। তাহলে অ্যাকচুয়ালি অকর্মণ্য অপদার্থটা কি, কে? এবং তার থেকেও বড় প্রশ্ন, এরপরেও যদি পুলিশ মন্ত্রী চুপ করে বসে থাকে, কোনো ব্যবস্থা না নেয়, নিশ্চয়ই তার কোনো স্বার্থের ব্যাপার রয়েছে। সেটা কি ওই তার রাজনৈতিক কোনো অ্যাক্টিভিটির কাজে এই পুলিশদের ব্যবহার করা হয়? তিনি নিজেই তো এই প্রশ্নটা জাগিয়ে দিচ্ছেন। আমি একজনকে এমপ্লয় করেছি, সেই এমপ্লয়ি কাজ করতে পারছে না, কাজ না করলে তাকে আমি প্রশ্ন করব,
প্রথমবার প্রশ্ন করার পর উত্তর না পেলে দ্বিতীয়বারে তার বিরুদ্ধে আমি শাস্তিমূলক ব্যবস্থা নেবো। কিন্তু আমি যদি চুপ করে বসে থাকি আর সেও যদি চুপ করে বসে থাকে, তাহলে তো ব্যাপারটা একটা অন্যরকম জায়গায় দাঁড়াচ্ছে। আর সেখানেই লোকজন প্রশ্ন করছে, তাহলে এই অপদার্থতা, এই ব্যর্থতার দায় নিয়ে খোদ পুলিশ মন্ত্রী কেন রিজাইন করবে না? মানে পুরো ব্যাপারটা ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে। এবং এখানে দেখুন নিচের দিকে, মাঝখানের দিকে আমি আরেকটা জায়গায় মার্ক করে দিয়েছি, একাধিক জায়গায় শাসক নেতা খুনে গোষ্ঠীদ্বন্দ্বের দিকেই আঙুল উঠছে, গ্রেপ্তার হয়েছে শাসক দলের নেতা কর্মীরাও, যে কথাটা আপনাদের বলছিলাম। এবং লাস্ট লাইন দেখুন, যেখানে আবার ইয়েলো মার্ক করে দিয়েছি, মমতার উদ্বেগ প্রকাশ, পুলিশের উপর চাপ বাড়াবে বলেই মত ওয়াকিবহল মহলে। কিসের চাপ বাড়াবে পুলিশের উপরে? পুলিশের উপর চাপ বাড়াবার ক্ষমতা আছে? কেননা এই পুলিশ তো পলিটিক্যালি মোটিভেটেড হয়ে কাজ করে বেশিরভাগ ক্ষেত্রে, সেটা হাইকোর্টে এদের বিরুদ্ধে মামলা করলেই প্রমাণ হয়ে যায়। আমার বিরুদ্ধেই যখন কেস হয়েছিল, হাইকোর্টের অবজারভেশন সেখানে কি রয়েছে? পুলিশকে বলছে তোমাদের ব্রেন ইউজ করো, এই সব কিছু করতে এসো না। পুলিশ তার ব্রেনটুকু অব্দি ইউজ করছে না, এটা রায়ের কপিতে লিখে দিচ্ছেন মহামান্য বিচারপতি। কতখানি খারাপ অবস্থা পুলিশের হলে। আর এই মাননীয় বড় বড় কথা বলছেন, এই পুলিশ বন্ধুরা আমাদেরও ফোন করেন। আমি একটা কথা আপনাদের বারবার বলি, আপনারা অনেকেই সহমত হন না, যে এই যে পুলিশ কর্মীরা রয়েছেন না, এদের মধ্যে 90% সৎ, তারও বেশি সংখ্যক মানুষ সৎ। কিন্তু কিছু লোক, কিছু উপর মহলের লোক রয়েছে যাদের পুরোপুরি রাজনীতিকরণ হয়ে গেছে, সেই জন্য এরা এইভাবে দলদাসের মতো কাজ করতে বাধ্য হচ্ছেন। এই যে পুলিশ বন্ধুরা ফোন করেন, তারা একটা কথাই বলেন যে আর পাচ্ছি না দাদা, এদেরকে সরান, এদেরকে হটান, আমরা তৈরি হয়ে আছি। এই অবস্থা পুলিশ মহলে, দিদিমণি জানেন না। আর সেটা জানেন বলেই কি ঘুর পথে বলছেন আইবি কেন খবর পায় না? কি খবর পাবে? এক তৃণমূল নেতা আর এক তৃণমূল নেতাকে মারছে, বললেও সেই তৃণমূল নেতাকে অ্যারেস্ট করাবে? এইসব প্রশ্নগুলোর উত্তর মাননীয়া দিতে পারবেন তো? পুলিশ মহলের কি অবস্থা পুলিশ মন্ত্রীর আমলে, এবং প্রথম দিন থেকে তিনি এটা দখল করে আছেন। যেদিন থেকে ক্ষমতায় এসছেন সেদিন থেকে পুলিশ মন্ত্রী পোস্টটা তার কাছে আছে। তাহলে এই অকর্মণ্যতা, অপদার্থতার দায় কে নেবে? আর পুলিশ যে কতখানি অকর্মণ্য অপদার্থ সে তো আমরা দেখতেই পাচ্ছি। একজন ডাক্তার নিজের হসপিটালে, সেখানে রেপ্ট হচ্ছে, মার্ডার হচ্ছে। একজন আইনের ছাত্রী নিজের কলেজে রেপ্ট হচ্ছে, আর পুলিশ কিছু করতে পারছে না। আবার সেই কলেজ যখন ভাঙচুর হতে আসছে, তখন সেই পুলিশ গিয়ে খাটের তলায় লুকিয়ে পড়ছে, মহিলাদের বাথরুমে লুকিয়ে পড়ছে। আর এদের যত হম্বিতম্বি কোথায় না, বিরোধী কে কি কথা বলেছে তাকে গিয়ে কেস দাও, তার বিরুদ্ধে কেস সাজাও, আর তারপর সেটা যখন আদালতে হবে সেখানে গিয়ে নাকানো চুবেনি খাও। এই তো পুলিশের অবস্থা হয়ে গেছে। তবে পুলিশের এই অবস্থাকে আজকে আরো বেশি বেআব্রু করে দিল, আজকে আরো বেশি লোক হাসালো এই পুলিশের যারা সহধর্মিণী তারাই। পুলিশ কমিশনারকে শুভেন্দুর কুমন্তব্য নিন্দা করতে সাংবাদিক বৈঠকে অনুব্রত প্রশ্নে মেজাজ হারালেন পুলিশের ঘরণীরা। আজকে পুলিশদের যারা স্ত্রী, তাদের কিছু ওয়েলফেয়ার বোর্ড টোড আছে, পশ্চিমবঙ্গ পুলিশেরও আছে, কলকাতা পুলিশেরও আছে, তারা মিলিতভাবে কলকাতা প্রেস ক্লাবে একটা সাংবাদিক বৈঠক করেন। কেন কেন তার কারণ হচ্ছে, ওই যে নবান্ন অভিযান হয়েছিল, নবান্ন অভিযানের শেষে শুভেন্দু অধিকারী যখন তার বক্তব্য রাখছিলেন, তখন এই কলকাতা পুলিশের যিনি সিপি আছে তাকে একটি বিশেষ শব্দবন্ধ তিনি ব্যবহার করেন, সোজা কথায় কিস্তি করেছেন, এটাই লোকে বলছে। তো তাতে করার পর জনমত, যেটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি, বলছে যে যে শব্দটা বা যার বাচ্চা বলে বলা হয়েছে, ওই ওই সেই সম্প্রদায় এসে শুভেন্দুবাবুর বিরুদ্ধে আবার মানহানি মামলা করবে, যে আমরা কি এত খারাপ যে পুলিশকে আমাদের সঙ্গে তুলনা করছো। এই জায়গাটাই চলে গেছে এখন রসরসিকতা। তো যাই হোক, সেইটা নিয়ে পুলিশদের যারা সহধর্মিণী তাদের খুব মাতে লেগেছে, এবং শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একদম প্রতিবাদে তারা সাংবাদিক বৈঠক করতে চলে এসছে। আর আজকে সাংবাদিকরাও তৈরি হয়েছিল, যখনই এই প্রশ্ন করেছে একদম রীতিমতো পাল্টা প্রশ্ন চলে এসছে, যে ঠিক আছে শুভেন্দু অধিকারী নিয়ে আপনারা সাংবাদিক বৈঠক করতে এসেছেন বটে, কিন্তু যখন অনুব্রত মণ্ডল একটা পুলিশ কর্মীকে ফোন করে কাঁচা খিস্তি দেয় এবং তার স্ত্রীকে, তার মাকে, তার বোনকে নিজের শয্যা সঙ্গিনী করার একটা একটা ইচ্ছা প্রকাশ করে, তাদেরকে বিছানায় টেনে আনবে, তাদেরকে ধর্ষণ করবে হুমকি দেয়, তখন আপনাদের প্রতিবাদ কোথায় থাকে? এবং সব থেকে বড় কথা, সেই অনুব্রত মণ্ডলকে আবার তার নিরাপত্তা বাড়িয়ে দিতে হয়, এবং আপনাদের আপনাদেরই তাদেরকে গিয়ে নিরাপত্তা দিতে হয়, হে 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 করে মাথা নিচু করে স্যালুট করতে হয় সেই অনুব্রত মণ্ডলকে, সে গাড়ি নিয়ে বেরোলে রাস্তা খালি করে দিতে হয়, তখন কোথায় থাকে আপনাদের প্রতিবাদ? এই প্রশ্নগুলো উঠেছে। আর যেই উঠেছে ভ্যাবাচাকা খেয়ে গেছে, ভাবতে পারেনি আক্রমণটা এরকম হয়েছে। আমি আরেকটা জিনিস, এখানে মজার জিনিস আপনাদের দেখাবো, সেটা হচ্ছে যে সংগঠনের সদস্যা সালমা সুলতানা বলেন, নামটা ভালো করে খেয়াল করুন, এই রাজ্যে যে মাঝে মাঝেই কিছু কিছু শব্দ নিয়ে
কথা ওঠে না যে এই রাজ্যটা বিশেষ এক দিকে চলে যাচ্ছে? 2026-এ যদি পরিবর্তন না হয়, এটা আর পশ্চিমবঙ্গ থাকবে না, পশ্চিম বাংলাদেশ থাকবে। এখান থেকেই কিন্তু এইসব কথাগুলো ওঠে, অন্য কেউ কিছু বললেন না। সংগঠনের সদস্য সালমা সুলতানা বলেন, তখনও আমরা সাংবাদিক বৈঠক করে অনুব্রত মণ্ডলের মন্তব্যের নিন্দা করেছিলাম। কসবা থানায় আমরা লিখিত অভিযোগ জানিয়েছিলাম। উনি বাবরে, একদম মহান বিপ্লব করে ফেলেছিলেন। এবার সাংবাদিকরা বলছেন যে অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসিকে কটু কথা বললেন, আর সেই অভিযোগ কলকাতা পুলিশের অধীন কসবা থানায় কেন জানানো হলো? ব্যাস, ঘাবড়ে গেছে, ব্যবচাকা খেয়ে গেছে। আচ্ছা বলুন তো, অনুব্রত মণ্ডল যখন খিস্তি করেছিল তখন সত্যিই পুলিশের স্ত্রীরা এরকম কোনো সাংবাদিক বৈঠক করেছিলেন? আপনারা খবর পেয়েছিলেন? আমি তো অন্তত খবর পাইনি। আরে আমার আমার জ্ঞানের পরিধি, আমার নলেজ অনেক কম, কিন্তু কেউ পেয়ে থাকলে একটু জানাবেন তো কমেন্ট বক্সে কমেন্ট করে, যে হ্যাঁ হয়েছিল, এবং তার লিঙ্কটা থাকলে একটু দেবেন তো, আমি দেখবো ঠিক কি সাংবাদিক বৈঠক করেছিলেন। এখানে যে পুলিশকে খিস্তি করলো অনুব্রত মণ্ডল, সেই পুলিশের দুটো ফোন বাজেয়াপ্ত করলো এই পুলিশ, এবং অনুব্রত মণ্ডলের ফোনটা নেওয়ার দরকার অব্দি মনে মনে করলো না তারা। এই পুলিশের স্ত্রীর সম্মানহানি হয়েছে বলে ন্যাশনাল উমেন কমিশন তারা এসে ঝাঁপিয়ে পড়লো। তারা বারবার বোলপুরের এসপি কে, বীরভূমের এসপি কে ডেকে পাঠাচ্ছে যে ভাই তদন্ত করতে পারছো না। এখানকার রাজ্য মহিলা কমিশন যারা আছে তারা কি করছে, কোথায় আছে, একবার প্রশ্ন করেছে? ওই যে মহিলা কমিশন যখন ডেকে পাঠাচ্ছে, তখন এখানে এসপি অফিসে গিয়ে এরা ঘেরাও করেছে, সেখানে গিয়ে প্রতিবাদ জানিয়েছে যে আপনি আপনার একজন সহকর্মীর এরকম সম্মানহানি হয়েছে আর রাজনৈতিক দামেদারি করছেন, তাকে বাঁচানোর চেষ্টা করছেন, প্রশ্ন করেছে? আসলে সবটাই দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে, সকলের কাছেই সমান হয়ে যাচ্ছে। আপনাদের মনে থাকবে আর জি কর কাণ্ডের সময় সাধারণ মানুষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে শুরু করেছিলেন, যখন ওই পুলিশ এসে বেধড়ক ঠ্যাঙাচ্ছে আন্দোলনকারীদের, যখন লুকোচ্ছে যে পুলিশ তুমিও চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। আর জি কর আন্দোলন তো কোনো পার্টিকুলার একটা অভয়ার জন্য ছিল না, এই রাজ্যের সমস্ত অভয়া যে নিরাপদে নেই এই শাসকের আমলে, তাদের সৌজন্যে, সেইটার বিরুদ্ধে প্রতিবাদ ছিল। তখন পুলিশ কি করছে? পুলিশ পাল্টা সোশ্যাল মিডিয়ায় লিখছে যে পুলিশের মেয়ের চিন্তা ছাড়াও সে নিজের মতোই হচ্ছে বড়। তাহলে আজকে আজকে এদের মনে হয়েছে শুভেন্দু অধিকারী খিস্তি করেছে বলে, শুভেন্দু অধিকারী ওই শব্দটা ব্যবহার করেছে বলে গায়ে লেগেছে? কে মাননীয় নির্দেশ দিয়েছে, যাও যেরকম তোমার স্বামীরা এসে খিচুড়ি পরিবেশন করে এবার তোমাদের দিয়ে ঝাড় দেওয়ানো হবে, না হলে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন গেছে? সেই জন্য সাংবাদিক বৈঠক করার কথা মনে পড়েছে? কেন অনুব্রত মণ্ডলের বাড়ির সামনে গিয়ে তারা প্রতিবাদটা করেনি? কসবা থানায় অভিযোগ হয়েছে, কসবা থানায় গিয়ে কেন ঘেরাও করেনি যে আমরা অভিযোগ করেছি, কি তার আপডেট আছে দাও? কেন অনুব্রত মণ্ডলকে এখনো ডেকে পাঠানো হয়নি কসবা থানায়, যদি কসবা থানাতেই করে থাকে? আসলে এরা যে নির্লজ্জ দলদাসগিরি করছে এবং তাতে এদের পরিবারও ইনভলভ, সেটা এরা নিজেরাই মুখোশটা খুলে দিচ্ছে। এই পুলিশের এই ভূমিকার পর যারা প্রশ্নের উত্তর দিতে পারে না যে অনুব্রত মণ্ডল কাঁচা কিস্তি করলে আমরা কেন চুপ থাকি, আর শুভেন্দু অধিকারী বললে আমরা কেন লাফিয়ে ঝাঁপিয়ে ময়দানে নেমে পড়ি, সেই জায়গাটা এরা স্পষ্ট করে দিচ্ছে এদের রাজনৈতিক রংটা কি। এরা পুলিশের উর্দি পরে থাকলেও আসলে কি এরা পুলিশ নাকি এরা দলদাস, সেটা তো এরাই মুখোশটা খুলে দিচ্ছে। এবং সব থেকে বড় কথা দেখুন, পুরো তৃণমূলের লাইন এরা কথা বলছে। ওই ঘটনার পর তৃণমূলের সব নেতারা, ওই 3.5 বছরের জেল কাটা আসামিটা থেকে শুরু করে সব কটা, তাদের একটাই কথা ছিল যে এই দোষ হচ্ছে আদালতের। মহামান্য বিচারপতি রাজাশেখর মান্তা পুলিশকে শুধু বলেছিল যে ফালতু এফআইআর গুলো বন্ধ করো, তোমাদের যদি এফআইআর করার মনে হয় কলকাতা হাইকোর্টের সামনে এসো, সেখানে গিয়ে এস্টাবলিশ করো যে হ্যাঁ এফআইআর করার দরকার আছে। মনে হলো আর শুভেন্দুকে এফআইআর দিয়ে দিল, এইসব বদমাইশি চলবে না। এবং তার পরিপ্রেক্ষিতে তারপর থেকে পুলিশের হাওয়া ফোঁস, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আর কোনো এফআইআর করতে পারছে না, কারণ জানে তো এগুলো দাঁড়াবে না, এগুলো সব কেস সাজানো হয়, এগুলোকে হ্যারাস করার জন্য করা হয়। তো সেই লাইনেই দেখুন এদের বক্তব্য, বিরোধী দলনেতা আদালতের রক্ষা কবচের দৌলতে এই ধরনের ঘটনা ক্রমাগত ঘটিয়ে চলেছেন বলে তাদের অভিযোগ। তৃণমূল যে ভাষায় কথা বলছে পুলিশের বইয়েরাও সেই একই ভাষায় কথা বলছে। তাহলে এই পুলিশ এরা কি নিরপেক্ষ আছে নাকি এরা দলদাস হয়ে গেছে? আর পুলিশ যদি দলদাস হয়ে যায়, তারা যদি নির্লজ্জ রাজনীতি করে, তারা যদি একটা বিশেষ রাজনৈতিক দলের স্বার্থ রক্ষা করে, তারা যদি বাংলার সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করে শুধু সেই রাজনৈতিক দলটার স্বার্থ রক্ষা করার জন্য, তাহলে সেই পুলিশকে ঠিক কি উপহার দেওয়া উচিত? যে ভাষা শুভেন্দু অধিকারী ব্যবহার করেছেন, সেই ভাষা
নিয়ে সমালোচনা হতে পারে, কিন্তু যে ভাব বা যে মোটিভটা বলছেন সেইটা নিয়ে কি কোনো প্রশ্ন থাকতে পারে পুলিশের এই নির্লজ্জ ভূমিকার পর? এই প্রশ্নটা কিন্তু আজকে কলকাতা প্রেস ক্লাব থেকে উঠে গেল গোটা বাংলার জন্য। কি বলবেন এই নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।